কিছু মুভি সিরিজ এমন আছে যেগুলোর এন্ডিংটা আমাদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে, আর ঠিক এমন একটি সিরিজ হলো ডোন্ট কাম হোম। আপনারা যদি ডার্ক সিরিজটি দেখে থাকেন তাহলে এই সিরিজটির সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ডার্ক একটি মাস্টারপিস, যার তুলনা এটার সাথে হবে না, তবে ওয়ান টাইম ওয়াচের জন্য সিরিজটি খুব দারুণ। তো শুরুতেই দেখানো হয় জিয়ন নামের এক মহিলা 5 বছর বয়সী মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছে। মিন জিজ্ঞেস করে, মা আমরা কোথায় যাচ্ছি? জিয়ন তখন বলে, তোমার নানু বাড়ি, যেখানে আমার শৈশবের দিনগুলো কেটেছিল। এখানে আমরা দেখতে পাই জিয়নের চোখে মুখে আঘাতের দাগ রয়েছে এবং কেউ একজন তাকে অনবরত কল করেই যাচ্ছিল, তবে সে কলটি রিসিভ করে না। এরপর তেল নেওয়ার জন্য একটি পাম্পে আসে এবং তার মেয়েকে সে লুকিয়ে থাকতে বলে। তো সে সেখান থেকে তেল নেয় এবং সুপার শপ থেকে কিছু কেনাকাটা করে। এরপর তারা আবারও রওনা হয়ে যায়, তবে তখনও তার ফোনটি অনবরত বেজেই যাচ্ছিল। তো সে কিছু একটা ভেবে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। ক্লান্ত হয়ে কিছু একটা ভাবতে ভাবতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো সকালে একটি পুলিশ তাকে ডেকে তোলে এবং বলে, এই রাস্তাটি অভিশপ্ত, প্রায় সময় এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। এরপর সে তার মায়ের বাড়িতে চলে আসে এবং বাড়িটি দেখেই মনে হচ্ছিল খুব পুরনো। জিয়ন এবং তার মা 30 বছর আগে এই বাড়ি ছেড়ে শহরে চলে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। জিয়ন তার মেয়ে মিনকে সেই রুমটাই দেয় যে রুমটাতে সে ছোটবেলায় থাকতো। ততক্ষণে তাদের বাড়ির কেয়ারটেকার নথি সেখানে চলে আসে। তো নথি তাকে সেখানে কিছু জিনিসপত্র দেয় যেগুলো জিয়ন তাকে আনতে বলেছিল, যেমন একটি সিম কার্ড, একটি মোবাইল এবং আরো কিছু। এরপর মিন তার মায়ের ছোটবেলার আলমারির মধ্যে নিজের জামা কাপড়গুলো গুছিয়ে রাখে। ঘরের ভিতরে কিছু আলো আসার জন্য সে জানালার পর্দাগুলো খুলে দেয়, তবে তার মা সেখানে তখনই চলে আসে এবং বলে সে যেন এই কাজ ভুলে মনেও না করে। এদিকে আমরা দেখতে পারি তার সুটকেসে অনেক টাকা পয়সা এবং একটি পিস্তলও ছিল। তারপর রাতের বেলা মিন একটি বন্ধ দরজা দেখতে পায়। মিন তার মাকে দরজাটার বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে যে এখানে না যাওয়াটাই বেটার হবে এবং বলে, আমার মা আমাকে বলেছিল এই দরজার ভেতরে না যেতে। তবে সমস্ত কিছু কি এত হ্যাপিলি চলবে? না, মোটেই না। রাত্রে ডিনারের সময় মিন তার মায়ের পেছনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়, যেটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। আর ঠিক এমন সময় সেখানে লোডশেডিং হয়ে যায়, পুরো বাড়িটি অন্ধকার হয়ে যায় এবং বাইরে বৃষ্টি পড়ছিল। তাই জিওন আর মিন চলে আসে ছাতা নিয়ে জেনারেটরটি চালু করতে। সুইচ অন করতে জেনারেটর চালু হয়, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বন্ধ হয়ে যায় এবং এদিকে দেখানো হয় সেই বন্ধ দরজার ভেতরে কিছু একটা আলো জ্বলছে। আসলে জেনারেটরটি পুরনো হওয়ায় ভালোভাবে কাজ করছিল না। কোনো উপায় না পেয়ে তারা মোমবাতি জ্বালায়। তখন মিন সেই বইটা বের করে এবং বলে, এটা তোমার ছোটবেলার আলমারির মধ্যে পেয়েছি, আমাকে একটা গল্প পড়ে শোনাও। জিওনের মনে পড়ে তার মা ঠিক একইভাবে তাকে গল্প পড়ে শোনাতো। এরপর দিন তারা দুজনে লুকোচুরি খেলে। তো জিওন একটি বেডের নিচে লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরে মিন তাকে খুঁজতে সেই রুমে চলে আসে, তবে সে জিওনকে ডাক না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জিওন বিষয়টা বুঝতে না পেরে তাকে ফলো করে। সে দেখতে পায় একটি অদ্ভুত মুখোশ পরে স্টাডি রুমের দিকে যায় এবং রাগান্বিত হয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে। আর এই কর্মকাণ্ড জিওনের কাছে অস্বাভাবিক বলে মনে হয়। ঠিক তখনই মিন এসে তাকে ডাকে এবং জিওন যখন আবার স্টাডি রুমের দিকে তাকায় তখন সেখানে সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। জিওন বলে, আমার মনে হলো তুমি এখানে বসে আর্ট করছিলে। এই রুমটা ছিল তোমার নানুর স্টাডি রুম, তবে এখন এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। মিন একটা বক্স করলে দেখতে পায় সেখানে ঠিক ওই জিনিসগুলোই আছে যেগুলো দিয়ে কিছুক্ষণ আগে মুখোশ পরা মেয়েটা ড্রয়িং করছিল। সেখানে সে কয়েকটা পুতুলের স্টিকার খুঁজে পায় এবং জিওন বলে, ছোটবেলায় এগুলো আমার সবচেয়ে পছন্দের ছিল এবং আমি এগুলো দিয়ে খেলাধুলা করতাম। এরপর রাতের বেলা ঘুমানোর সময় মিন আবারও ভয় পেয়ে যায়, তবে মিন আগের মতোই কোনো কিছু দেখতে পায় না। তখন সে মিনকে বলে, এই বাড়িতে আমি এবং তুমি ছাড়া আর কেউ নেই, তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরদিন জিওনের ঘুম ভাঙতেই দেখে সেই মুখোশ পরা মেয়েটা তাকে ইশারা করছে। সেদিকে তাকে দেখে মিন জানালাগুলো খোলার চেষ্টা করছে। সে দৌড়ে গিয়ে তাকে বারণ করে, আর পেছনে তাকিয়ে দেখে সেই মুখোশ পরা মেয়েটি সেখানে নেই। এই সমস্ত ঘটনায় সে নিজেও খুব ডিস্টার্ব হচ্ছিল, তাই তার মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসে সমুদ্রের বিচে। সে বলে, ছোটবেলায় তোমার নানুর সাথে এই জায়গায় ঘুরতে আসতাম। এরপর মিন সমুদ্রের পাড়ে খেলা করতে যায় আর জিওন নথি চাচাকে ফোন করে বলে তার ঘরে 5 থেকে 6 বছর বয়সী ভাড়া একটি মেয়ে এসেছিল। নথি জানায় তোমার আশেপাশে আমি ছাড়া আর কেউ নেই, তাই ছোট বাচ্চা আসার প্রশ্নই ওঠে না। তখন জিওন সামনে তাকিয়ে তার মেয়েকে দেখতে পায় না। সমুদ্রের পানিতে নেমে এবং আশেপাশে চারদিকে খুঁজতে থাকে। এদিকে মিন খেলতে খেলতে একটু দূরে চলে এসেছিল, তাই সে তাকে বকাঝকা করে বাড়িতে নিয়ে আসে। তো এতে মিন কিছুটা রেগে যায় এবং একটি স্টিকার নষ্ট করে ফেলে এবং সে তার মাকে বলে, আমি এই বাড়িতে থাকতে চাই না, এখানে কিছু তো একটা অস্বাভাবিক হচ্ছে।
এবং এমন সময় তাদের পেছন দিয়ে কেউ একজন দৌড়ে যায়। আর এবার জিওন তাকে সামনাসামনি দেখতে পায়। সে জিজ্ঞেস করে, তুমি কে, কোথা থেকে এসেছো? এমন সময় মিন সেখান থেকে বেরিয়ে যায়। সেদিকে তাকাতেই মাস্ক পরা মেয়েটা সেখান থেকে চলে যায়। মিন আবার এখানে একটি খরগোশকে তাড়া করতে আসে, তবে জঙ্গলের বড় গাছটার পেছনে অস্পষ্ট ভাবে কেউ একজনকে দেখতে পায়। তার মাকে সেই গাছের পেছনে থাকা ওই লোকটার কথা জিজ্ঞেস করে, তবে সে সেখানে কিছুই দেখতে পায় না। তো এরপর সে মিনকে ঘুম পাড়িয়ে ডাইনিং টেবিলে বসে পুরনো কিছু স্মৃতি ভাবছিল। আসলে তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত, তাই একদিন সে সহ্য করতে না পারে তার দিকে গান পয়েন্ট করে। এসব মনে করে সে কান্না করছিল। তখন উপরতলা থেকে মিনের চিৎকারের আওয়াজ শোনা যায়। জিওন সেখানে ছুটে যায়, তবে দরজাটি তখনই লক হয়ে যায়। এদিকে মিন যে বেডে শুয়েছিল সেই বেডরুম সহ রুমের ফার্নিচারগুলো সকল কিছুই হাওয়ায় ভাসছিল। আর তার দিকে এগিয়ে আসে সেই ছায়াটা, যার পা ছিল আগুনের ঝলসানো এবং মুখটা ছিল কালো ছাইয়ের মতো। সে ভয় পেয়ে আলমারিতে লুকানোর চেষ্টা করে, আর তখন ওই অলৌকিকভাবে সেই আলমারির ভেতরে ঢুকে যায়। এদিকে জিওন দরজা ভেঙে ততক্ষণে ভিতরে ঢুকে যায়, তবে সে মিনকে কোথাও খুঁজে পায় না। এখান থেকে গল্পটা একটি নতুন মোড়ে চলে যায়। পরের দিন ভোরবেলা ফা নামক এক প্রেগনেন্ট ইন্সপেক্টরকে দেখানো হয়। মিনের মিসিং কমপ্লেন পেয়ে সে এখানে তদন্ত করতে এসেছিল। সে জিওনের মুখে আঘাতের চিহ্ন দেখে বলে, মনে হয় কেউ আপনাকে মেরেছে। কিন্তু জিওন বলে, কেউ মারেনি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে এই আঘাতগুলো পেয়েছি। তারপর ঘরে ঢুকতেই মিনের জুতোগুলোর ছবি তুলে নেয়। এরপর ঘরের মাঝখানে ঝলসে যাওয়া একটি সার্কেলের মতন সিম্বল দেখতে পায়, আর ওপরে তাকিয়ে ভাবে এই জায়গায় একটা ঝাড়বাতি থাকার কথা ছিল। তারপর সে জিওনকে কিছু বেসিক প্রশ্ন করে, যেমন মিনের বয়স, ওজন এবং দেখতে কি রকম। তো জিওন তাকে সকল ইনফরমেশন দেয় এবং সে জানায় মিনের বাবা অর্থাৎ তার হাজবেন্ডের থেকে সে আলাদা হয়ে গিয়েছে। জিওন তাকে মিনের রুমটা দেখায় এবং বলে গতরাতে এই রুমের সবকিছু হাওয়ায় ভাসছিল। তারপরেই মিন গায়েব হয়ে যায়। তখন ফা জানালার কাছে এসে বলে, এত ছোট বাচ্চা সাহস হবে না এই জানালা দিয়ে নিচে লাফ দেওয়া। তাই ভালোভাবে তদন্ত করার জন্য ফরেন্সিক টিমকে ডাকা হয়। ফা তাদেরকে উপরে ডাক দেয়। টাই নামের এক জুনিয়র অফিসার মিনের জামা কাপড় সহ অন্যান্য এভিডেন্সের ছবি তুলে নেয়। সে জানালা দিয়ে তাদের জেনারেটর রুমটা দেখতে পায়। সে এত বড় জেনারেটর দেখে একটু অবাক হয় এবং জিজ্ঞেস করে, এটা দিয়ে তোমরা কি কাজ করো? জিওন বলে, এটা আমার মা এনেছিল, এটা দিয়ে কি করতো আমি জানি না। এরপর তারা জঙ্গলে সেই গাছটার কাছে আসে যেখানে মিন বলেছিল সেই গাছের পেছনে কাউকে দেখতে পেয়েছে। ফা তার ড্রেসের মধ্যে রক্ত লেগে থাকার বিষয়টি জিজ্ঞেস করলে সে বলে, গতরাতে এখানে এসেছিলাম মিনকে খুঁজতে এবং পরে গিয়ে হাঁটু থেকে রক্ত বেরিয়েছিল। জিওন কবে এবং কিভাবে এই বাড়িতে এসেছে? উত্তরে জিওন বলে, এই গাড়িতে করে আমি এবং আমার মেয়ে একসাথে এসেছি। ইতিমধ্যে নথি সেখানে চলে আসে। ফা তাকে জিজ্ঞেস করে ছোট বাচ্চাটা হারিয়ে গিয়েছে। এই শুনে নথি একটু অবাক হয় এবং বলে, আমার যতটুক মনে পড়ে জিওন এখানে একাই এসেছিল, তার সাথে কোনো বাচ্চা দেখতে পাইনি। তখন ফা তার ফোন নাম্বারটা জিওনকে লিখে দেয় আর বলে, আগে মিনের অস্তিত্ব প্রমাণ করো। এমন কোনো ছবি অথবা এভিডেন্স নিয়ে আসুন যার মাধ্যমে প্রমাণ হবে মিন আপনার মেয়ে। আর এই পর্বটি এখানে শেষ হয়ে যায়। এরপর সে সেখান থেকে চলে যায়। ইন্সপেক্টর ফা থানায় ফিরে এসে সরকারি ডাটা সার্ভারে জিওনের বিষয়ে সার্চ করে, কিন্তু সার্ভার ডাউন থাকায় কিছু দেখতে পায় না। এই জন্য সে তথ্য সংগ্রহ করার জন্য তাইয়ের সাথে বেরিয়ে পড়ে এবং সে বলে, কেসটা খুবই রহস্যজনক মনে হচ্ছে। জিওনকে দেখে মনে হচ্ছিল তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত, হয়তো এই জন্যই সে পালিয়ে এখানে চলে এসেছে। তবে তার একটা কথা অবিশ্বাস্য মনে হয়েছে। সে বলেছিল সেদিন রাতে তার মেয়ের বিছানা শূন্যে ভেসে পড়েছে। এরপর লাঞ্চের সময় ফায়ের বাবা তাকে কল করে, তবে সে কলটি রিসিভ করে না। মূলত ফায়ের বাবার মদ খাওয়ার টাকার প্রয়োজন হলে তখনই সে ফাকে কল করত। তাই বলে, আপনার বাবা খুব ভালো একজন পুলিশ অফিসার ছিল, তবে মদের নেশা তাকে শেষ করে দিয়েছে। এরপর তারা সেই পাম্পে চলে আসে এবং সিসিটিভি ফুটেজে মিনকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়িতে জিওন ছাড়া আর কাউকে দেখা যায় না এবং সেখানের স্টাফরাও মিনকে দেখেনি। এরপর সুপার শপের ক্যামেরাতে দেখে জিওন নিজের চেহারা লুকিয়ে রেখেছে এবং গাড়িতে এসে একাই নিজে নিজে কথা বলছে। তখন তারা জিওনকে মানসিকভাবে অসুস্থ বলে মনে করে। তারপর থানায় ফিরে আসলে সিনিয়র অফিসার ড্যানি তাকে অফিস রুমে ডাকে। মূলত ড্যানি এবং ফা ডেট করছিল এবং সেখান থেকেই ফা প্রেগনেন্ট হয়। এদিকে উল্লেখ্য, ড্যানি কিন্তু আবার বিবাহিত। তো ড্যানি তাকে বলে, যেহেতু তোমার ডেলিভারি ডেট কাছাকাছি চলে এসেছে তাই কিছুদিনের জন্য ছুটি নিতে পারো, কিন্তু ফা জানায় যে সে আরো কিছুদিন পর ছুটি নেবে। এরপর ডেস্কে ফিরে এসে আবারও ডাটা সার্ভারে জিওনের বিষয়ে সার্চ করে, আর এবার দেখে জিওনের ডিটেলসের সাথে তার মেয়ে মিনের নাম রেজিস্টার করা আছে। তাই এখন তার সন্দেহ চলে যায় নথি চাচার উপরে। ফা তাইকে বলে, এই লোকটা বলেছিল মিনকে দেখতে পায়নি, অথচ সে বহু বছর ধরে এই বাড়ির কেয়ারটেকার।
এবং তাকে দেখতে খুবই রহস্যজনক মনে হয়। তার সম্পর্কে কিছু জানতে হবে, বিশেষ করে তার চোখের এই অবস্থা কিভাবে হলো। এই সমস্ত উত্তর খুঁজতে তারা চলে আসে নথির বাড়িতে। নথি বলে, আমি এখানে একাই থাকি, ছেলেমেয়েরা থাকে শহরে। আমি জিওনের মায়ের ড্রাইভার ছিলাম। 30 বছর আগে জিওনের মা এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর থেকে তাদের সমস্ত সম্পত্তি আমি দেখাশোনা করছি। অফিসারটাই প্রশ্ন করে, আপনার চোখ কিভাবে নষ্ট হলো? উত্তরে নথি বলে, এক পাগল মেয়ে জিওনের মাকে হত্যা করতে চেয়েছিল। সেই মেয়েটাকে থামাতে গেলে আমার চোখের মধ্যে কাচের টুকরো ঢুকিয়ে দেয়। পুলিশ ইনভেস্টিগেট করেও সেই মেয়ের বিষয়ে কিছু জানতে পারেনি। নথির পুরনো অ্যালবামে বাচ্চা মেয়ের ছবি দেখে ফা জিজ্ঞেস করে, এই বাচ্চাটা কি? নথি বলে, এইটা জিওনের ছোটবেলার ছবি। এদিকে জিওন আবার 2টা পুরনো ছবি খুঁজে পায়। তখন কেউ একজন ফোন করে তাকে পুলিশ স্টেশনে যেতে বলে। থানায় আসলে তাকে পাম্পের ছবি এবং ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিও বা ছবিতে কোথাও তার মেয়ে মিনকে দেখা যাচ্ছে না। জিওন বলে, মিন গাড়িতেই ছিল, ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে তাকে দেখা যাচ্ছে না। তখন ফা সেই ছবিটা বের করে, যেটা পেয়েছিল নথি চাচার অ্যালবামে। জিওন তখন বলে, এইটাই হচ্ছে আমার মেয়ে মিন। ফা উত্তর দেয়, এটা আপনার মেয়ে না, আপনার নিজের ছোটবেলার ছবি। ফা তখন বলে, হতে পারে আপনার মেয়েকে আপনি নিজেই হত্যা করেছেন। আপনার কাপড়ে এখনো রক্তের দাগ লেগে আছে, এই রক্তের ডিএনএ টেস্ট করতে হবে। জিওন রেগে গিয়ে বলে, এই রক্ত হচ্ছে আমার নিজের, এবং সেই অংশটুকু ছিঁড়ে দিয়ে দেয়। এরপর সে তার হাজব্যান্ড চাইকে ফোন করে আর বলে, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছো, ওকে ফিরিয়ে দিয়ে যাও। তখন ফা চইকে জিজ্ঞেস করে, জিওন বাড়ি থেকে বের হওয়ার সময় তার মেয়ে মিন কি সাথে ছিল? চই জানায়, মিন জিওনের সাথেই ছিল। এই বলে মিনের একটা ছবি পাঠিয়ে দেয়, যা হুবহুব জিওনের ছোটবেলার ছবির সাথে মিলে যাচ্ছিল। তখন সে আরো অবাক হয়ে যায়। এবার তারা মিনকে সিরিয়াসলি ভাবে খোঁজাখুঁজি শুরু করে, জঙ্গলের কোন কোন তল্লাশি করতে থাকে। নথি জিওনকে বলে, আপনি বাড়িতে গিয়ে রেস্ট করুন, আমরা মিনকে খুঁজতে জঙ্গলের আরো ভিতরের দিকে যাব। এরপর বাড়ি ফিরে ফা ওই বন্ধ দরজাটা দেখতে পায়। জিওন বলে, মা আমাকে কখনোই এই রুমে ঢুকতে দেয়নি। তো তারা দরজাটি ভেঙে ভেতরে ঢোকার পর অবাক হয়ে যায়, কারণ এটা ছিল একটা গোপন রিসার্চ ল্যাব। এইসব দেখে ফা জিজ্ঞেস করে, তোমার মায়ের আসল পরিচয় কি? এরপর পুলিশের এক বিশাল টিম সেই বাড়িতে আসে। অফিসারটাই মেঝেতে পড়ে থাকা রক্তের বিষয়ে জিজ্ঞেস করলে জিওন বলে, অত ছোটবেলার কথা স্পষ্ট মনে নেই। এরপর সেই মেশিনটার উপরে কালো ছাপ দেখতে পায়। তারা উপরের ফ্লোরে এসে দেখে সেই একই রকম ছাপ তার উপরের ফ্লোরও ছিল। তাই সেই ফ্লোরে আসলে কালো ছাপটা সেই আলমারির নিচে দেখা যায়, যেই আলমারি দিয়ে মিন গায়েব হয়ে গিয়েছিল। এরপর ওয়াশরুম থেকে মিনের টুথব্রাশ এভিডেন্স হিসেবে নেওয়া হয়। বেরোনোর সময় ফায়ের শরীর খুব খারাপ হয়ে যায়, তাই তাকে সাহায্য করছিল। তখন তারা লক্ষ্য করে একটা কালো রঙের গাড়ি ম্যানশনের সামনে দাঁড়িয়ে আছে। এত দামি গাড়ি এই গ্রামে কারো হতে পারে না। এরপর তার অ্যাপয়েন্টমেন্ট থাকায় সে ডক্টরের কাছে চলে যায়। হসপিটাল থেকে বের হওয়ার সময় দেখে ড্যানি এখানে এসেছে। ড্যানি তাকে বলে, তুমি নিজের এবং বেবির খেয়াল রেখো, প্রয়োজনে ছুটি নিয়ে নাও। তবে সে এটা বলে না যে তারা দুজন একসাথে থাকবে, যে কারণে ফায়ের অনেক মন খারাপ হয়। এরপর সে বাড়িতে চলে আসে এবং তার বেবির জন্য একটি বেড তৈরি করে। অপরদিকে টাইজিওনকে বলে, গ্রামবাসীরা এবং সার্চ টিম জঙ্গল থেকে শুরু করে সব জায়গায় মিনকে খুঁজেছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। এটি শুনে সে মন খারাপ করে শুয়েছিল। রাতের বেলা দরজা খোলার শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। সে দ্রুত ফায়ার নাম্বারে কল করে আর বলে, আমার বাড়িতে কেউ ঢুকে পড়েছে। ফা তাকে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে, কিন্তু জিওন বলে, আমার কাছে একটা পিস্তল আছে, অন্য কেউ হলো শুট করে দেব। এরপর সে বাড়ির রুমগুলো চেক করতে থাকে। তখনই সে হঠাৎ করে সেই মুখোশ পরা মেয়েটাকে দেখতে পায়, যে কিনা লুকোচুরি খেলার জন্য কাউন্টিং করছিল। মেয়েটা দৌড়ে মিনের রুমে চলে আসে। জিওনও তার পিছু পিছু সেই রুমে এসে দেখে ফার্নিচারগুলো আবারও বাতাসে ভেসে বেড়াচ্ছে। এছাড়া আলমারি থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছিল। তাই জিওন সেই আলমারি খুলতেই ভেতরে চলে যায়। চোখ খুলে দেখে সে রয়েছে বেসমেন্টের সেই কাচের মেশিনের মধ্যে, এবং তার সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। জিওন সেই মহিলাকে মা বলে ডাকে, আর তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মিস লিলি একটা বাচ্চা মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিল, আর এই মেয়েটাই হচ্ছে জিওন। এখানে আপনারা একটু কনফিউশন হয়ে গিয়েছেন, কারণ একটু আগে দেখানো হয়েছে জিওন এবং মিনের চেহারা সেম। তো এটা ক্লিয়ার করা হবে গল্পের শেষে, কারণ শুরুতে আমি বলেছিলাম যে ডার্ক সিরিজটি যদি দেখে থাকেন তাহলে এই সিরিজটি আপনার কাছে খুব পছন্দ হবে। তো লিলি জিওনকে বলে, আমরা আজকে সমুদ্রের বিচে যাব। তখন ওই অফিস থেকে ফোন করে জানানো হয় তাদের পাওয়ার প্ল্যান্টে কিছু সমস্যা দেখা গিয়েছে। আসলে লিলি একটা বিশাল বড় বাঁধ বা ড্যাম প্রজেক্টে কাজ করছিল। সে তখন তার হাজবেন্ডকে বলে, এখন আমার বেরোতে হবে। এই বলে স্টাডি রুম থেকে প্রয়োজনীয় পেপারস নিয়ে বেরিয়ে পড়ে।
নথিকে বলে আজ বেঁচে যাওয়া হবে না, পাওয়ার প্ল্যান্টে চলো। ওইদিকে জিওন তার মায়ের জন্য কান্না করছিল। অপরদিকে লিলি পাওয়ার প্ল্যান্টে এসে দেখে মেশিনগুলো ঠিকভাবে কাজ করছে না এবং অবিশ্বাস্যভাবে সেখানে একটা পোর্টাল খুলে যায় আর ওই পোর্টালের ভেতর থেকে তার নিজের একটা জুতো সামনে এসে পড়ে। এরপর বাড়ি ফিরে যখন কাজে ব্যস্ত ছিল তখন জিওন গল্পের বই নিয়ে আসে যেন তার মা গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু লিলি বলে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ব্যস্ত আছি। মায়ের ওপর অভিমান করে সে গল্পের বইটাকে আলমারিতে ছুঁড়ে ফেলে। এটা আবার তার বাবা দেখতে পায়। সে বলে আমি তোমাকে গল্প পড়ে শোনাবো। এরপর গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙলে দেখতে পায় তার মা বাবা ঝগড়া করছে। তার বাবা বলে মেয়েটার সাথে তুমি অন্যায় করছো, সে তোমার সাথে একটু সময় কাটাতে চায়। লিলি উত্তরে কিছু না বলে ওয়াশরুমে চলে আসে। এরপর দিন তারা ফ্যামিলি ট্যুরে বিচের দিকে রওনা হয়। জিওন তার মাকে পুতুল দেখিয়ে বলে এখানে কোনটা বেশি সুন্দর। লিলি তার এইসব প্রশ্নে খুব বিরক্ত হয়ে যায়। তার হাজবেন্ড বলে মেয়েটার সাথে ভালো ব্যবহারের অভিনয় তো করতে পারো, তাতে হয়তো সে কিছুটা খুশি হবে। এই শুনে লিলি রাগ করে গাড়ি থেকে নেমে যায়। ছোট্ট জিওন তার মাকে ফিরে আসার জন্য কান্না করতে থাকে আর ঠিক সেটাই হয় যেটা হওয়ার ছিল। সেই মুহূর্তে একটা ট্রাক সেখানে চলে আসে আর লিলির চোখের সামনেই তার হাজবেন্ড এবং একমাত্র মেয়ের মৃত্যু হয়ে যায়। তাদের মৃত্যুতে সে প্রচন্ড ভেঙে পড়ে। সবসময় জিওনের মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। তাদের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করতে থাকে। তো সে সোজা চলে যায় সেই ড্যামের কাছে, সিদ্ধান্ত নিয়েছে সুইসাইড করবে। ড্যামে ওঠার সময় জুতোর একটা হিল ভেঙে যায়। নিচে তাকাতেই দেখে একটা পোর্টাল খুলেছে। তখন ভুলবশত তার ভাঙা জুতা সেই পোর্টালের মধ্যে পড়ে যায়। এই দেখে তার মনে পড়ে সেদিন পাওয়ার প্ল্যান্টেও একই রকম একটা পোর্টাল খুলেছিল আর সেই পোর্টাল থেকে বেরিয়ে এসেছিল তার এই জুতাটাই। এর মানে তার এই জুতাটা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল। একজন মা টাইম ট্রাভেল করে তার মেয়ের পিছু করতে করতে অতীতে চলে আসে, তবে আদৌ সেই মেয়েটি কি তার? আমি কথা বলছিলাম ডোন্ট কাম হোম থাই সিরিজটি নিয়ে। যারা ডার্ক সিরিজটি দেখেছেন তাদের কাছে এই সিরিজটি বুঝতে খুব একটা কঠিন হবে না। মেন সেই রাতে আলমারির মধ্য থেকে গায়েব হয়ে টাইম ট্রাভেল করে অতীতে চলে আসে, মানে 1992 সালে চলে এসেছিল আর এই কারণে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিলি ওই কাচের মেশিন থেকে মিনকে বের করে নিয়ে আসে। ঘরের প্রতিটা আঙিনায় মিন তার মাকে খুঁজতে থাকে, তবে লিলি তাকে শান্ত করে এবং তাকে গোসল করিয়ে দিয়ে জিওনের একটি ড্রেস পরতে দেয় আর বলে আজকে আমরা শপিং করতে যাব। আর যেমন কথা তেমন কাজ, তাকে নিয়ে শহরের মার্কেটে চলে আসে এবং কিছু সুন্দর সুন্দর ড্রেস এবং অনেক কিছু কিনে দেয়। নথি তার বিষয় জিজ্ঞেস করলে লিলি তাকে বলে এটা আমার ভাইয়ের মেয়ে, কিছুদিনের জন্য আমার সাথেই থাকবে। রাতের বেলা খাওয়ার সময় মিন তার মায়ের জন্য মন খারাপ করে, তাই লিলি বলে তোমার মায়ের ফোন নাম্বার বলো, তাকে এখনই কল করব। মিন তার মায়ের ফোন নাম্বারটা মুখস্থ বলে দেয়, তবে সেই নাম্বারে কল করলে কিছুই শুনতে পায় না, কারণ সেই নাম্বারটা ছিল 2024 সালে আর তারা এখন আছে 1992 সালে। এরপর মিনের বিছানা তৈরি করে দিয়ে তাকে ঘুমাতে বলে। মিন জানায় সে একা ঘুমাতে পারে না, তাই লিলি তার সাথে ঘুমাতে যায় আর সে ধীরে ধীরে জিওনের মন খারাপের কারণগুলো রিয়েলাইজ করতে পারে। বুঝতে পারে বাচ্চাদের চাহিদা বেশি নয়, শুধু চায় তাদের প্রিয় মানুষগুলো যেন তাদের পাশেই থাকে। এরপর লিলি প্রমিস করে যে জিওনের সাথে যে অত্যাচারগুলো করেছিল সেগুলো যাতে মিনের সাথে না হয়, তাই তাকে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসবে এবং সেই মিনের নাম পরিবর্তন করে জিওন রাখে। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন, যারা বুঝেছেন তো বুঝেছেন, যারা বোঝেননি তারাও বুঝেছেন। এরপর দেখা যায় লিলি ধীরে ধীরে মিনের প্রতি দুর্বল হতে শুরু করেছে। তো একদিন নথি লিলিকে জিজ্ঞেস করে তার বাবা মা তাকে নিতে আসবে না। লিলি বলে এখন থেকে ও আমার মেয়ে, এই বিষয়ে আর কোনো প্রশ্ন করবে না। এরপর নথি তাদের একটি সুন্দর ছবি তোলে, অ্যালবামে রেখে দেয়। এই সেই ছবি যে ছবিটা ফা এবং টাই নথির কাছ থেকে পেয়েছিল। লিলি তার হাজব্যান্ড এবং জিওনের ছবিগুলো লুকিয়ে রাখে। সে তাদেরকে ভুলে গিয়ে শুধু মিনকে আপন করে নিতে চায়। মিন লুকোচুরি খেলতে খুব পছন্দ করত, তাই লিলিও তার সাথে লুকোচুরি খেলার সময় কাটায়। মিন সেই মুখোশটা পরে লুকোচুরি খেলতো আর সারা ঘরে দৌড়ে বেড়াতো। এরপর মিন জিওনের গল্পের বইটা খুঁজে পায়। সে বলে ঠিক এমন একটা পুরনো বই আমার কাছেও ছিল, তবে এই বইটা একদম নতুন। রাতে ঘুমানোর সময় সে বইটা পড়ে মিনকে শোনায়। দেখে এক পৃষ্ঠায় জিওন নিজের নাম লিখে রেখেছিল। জিওন সবসময় তার কাছে আবদার করত বই পড়ে শোনার, ঘুরতে নিয়ে যাওয়ার, কিন্তু সে কখনোই মেয়ের ছোট আবদারগুলো পূরণ করেনি। জিওনের মলিন চেহারাটা সে কিছুতেই ভুলতে পারছিল না, তাই সে আবারও সেই মেশিনটি চালু করে আর এইবার আমাদের জিওন টাইম ট্রাভেল করে অতীতে চলে আসে এবং তার সামনে তার মাকে দেখে সে অবাক হয়ে যায়। তবে লিলি তাকে চিনতে পারে না। এদিকে জিওন তাকে বারবার মা বলে ডাকছিল। লিলি বলে তুমি আমার মেয়ে নও, আমার মেয়ে 5 বছর বয়সী। জিওনের সাথে সেই পিস্তলটাও ছিল, যেটা দেখে লিলি ভয় পেয়ে যায়। তাই জিওন সেটা মাটিতে রাখলে সে পিস্তলটা নিয়ে নেয় এবং জিওনকে সেই মেশিনের মধ্যে আটকে রাখে। এদিকে ফা 2024 সালে জিওনের
বাড়িতে এসে কোথাও খুঁজে পাচ্ছিল না জিউনকে। মোবাইল ফোনটা আলমারির সামনে পড়েছিল। কিছুক্ষণ পরে অফিসার টাই সার্চ টিম নিয়ে সেখানে চলে আসে। তারা জিউনের টাকার সুটকেস খুঁজে পায়। দেখে বুঝতে পারে জিউন কোথাও পালিয়ে যায়নি। এরপর সে আরো খোঁজাখুঁজি করে লিলি এবং তার পরিবারের ছবি খুঁজে পায়। আর মিনের সেই খেলনা স্টিকারটি পায় যেটির মুখ মিন কালো করে দিয়েছিল। তখন সেই ছবিটি নিয়ে নথিকে জিজ্ঞেস করে এই বাচ্চা মেয়েটি কে। নথি তখন বলে এটি হচ্ছে লিলি ম্যাডামের নিজের সন্তান। 30 বছর আগে তার মেয়ে এবং হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তারপর লিলি ম্যাডাম তার ভাইয়ের মেয়ে জিউনকে দত্তক নিয়েছে। তাকে বাড়ির বেসমেন্ট ল্যাব সম্পর্কে জিজ্ঞেস করে। নথি বলে এই বিষয়ে আমি কিছুই জানি না। থানায় ফিরে আসলে সেই কালো রঙের গাড়িটা দেখতে পায়। আর এটি সেই গাড়িটি যেটি জিউনের বাড়ির সামনে ছিল। এরপর সে কেসটিকে বোঝার চেষ্টা করছিল। তখন অফিসার ড্যানি তাকে রুমে ডাকে। এখানে দেখা যায় জিউনের হাজবেন্ড চই সেখানে চলে এসেছিল। ড্যানি বলে উনি হচ্ছেন কর্নেল চই। চই তার মেয়ে এবং জিউনের বিষয় জিজ্ঞেস করে। তবে উল্টো কর্নেল চইকে সন্দেহ করে বলে আপনি জিউনকে মারধর করতেন। জিউন আপনার থেকে পালিয়ে এই গ্রামে চলে এসেছিল। আর গতকাল সেই বাড়ির সামনে আপনার গাড়ি দেখতে পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছে আপনি তাদের কিডন্যাপ করেছেন। তখন ড্যানি বলে আমি এবং কর্নেল চই গতকাল একই হস্টেলে মিটিংয়ে ছিলাম। ড্যানির এরকম রুড ব্যবহারে খুব কষ্ট পায়। 30 বছর আগের একটি ফাইলে তার চোখ যায় এবং এভিডেন্স বক্সে একটা পিস্তল দেখতে পায়। সে বুঝতে পারে নথি যে পাগল মেয়ের কথা বলেছিল এটাই হচ্ছে সেই কেসের ফাইল। পিস্তলটা 2003-এর পর তৈরি করা হয়েছিল। তখন একটু অবাক হয় 2003-এর পিস্তল কিভাবে 1992 সালের ফাইলে আসলো। এদিকে টাই লক্ষ্য করে সেই কেসের ইনচার্জ ছিল মিস্টার আরিয়াকি নামের একজন পুলিশ অফিসার। আরিয়াকি নামটা শুনতে খুব রাগান্বিত হয়ে যায়। এরপর তারা চলে আসে এক হোটেলে যেখানে গত রাতে অফিসার ডেনি এবং কর্নেল চই মিটিং করতে বসেছিল। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায় অন্য চিত্র। তারা এসেছিল এখানে ডেটিং করতে। এই দেখে খুব রাগ হয় অফিসার ডেনির উপরে। তখন বুঝতে পারে এই কেসটা এত সহজ না যতটা সহজভাবে তাদের সামনে এসেছে। এই জন্য সে এই কেসের সম্পর্কে বিস্তারিত জানতে চলে আসে তার বাবার কাছে। তার বাবা তাকে বলে আমার হাতে সময় নেই, কে বলবে জলদি বলো। তাকে ফাইলটা দেখিয়ে বলে এই কেস সম্পর্কে বিস্তারিত জানতে এসেছি। তখন সে বলতে শুরু করে আজ থেকে প্রায় 30 বছর আগে 1992 সালে ওই বাড়িতে একটা পাগল মেয়ে আগুনে পুড়ে মারা যায়। চেহারাটা সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে মেয়েটার পরিচয় জানতে পারিনি, তাই কেসটা বন্ধ করে দিতে হয়। তবে সেই মেয়েটার কাছে পাওয়া যায় একটা পিস্তল এবং একটি ফোন নাম্বার, কিন্তু সেই ফোন নাম্বারটা ছিল বন্ধ এবং সেই মার্ডারের অভিযোগে বাড়ির কেয়ারটেকার নথিকে অ্যারেস্ট করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতে হয়। নথিকে এর আগেও একবার অ্যারেস্ট করা হয়েছিল চুরির অভিযোগে। পরে মিস লিলি এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর লিলি এবং তার মেয়ে শহরে চলে যায়। তখন তার বাবা জিজ্ঞেস করে আমি শুনেছি তুমি নাকি প্রমোশন পাওয়ার জন্য অফিসার ড্যানির সাথে অবৈধ সম্পর্ক করেছো। এটি শুনে খুব কষ্ট পায় এবং তার বাবার ড্রিঙ্কসের ক্লাসটি নিয়ে সে ড্রিঙ্কস করে ফেলে। থানায় ফিরে টাইয়ের সাথে সম্পর্কটা সর্ট আউট করে নেয় আর সে কেসটাকে আবারও শুরু থেকে স্টাডি করতে থাকে এবং এবার সে কিছু একটা খুঁজে পায়। এরপর এভিডেন্স ফাইলে মৃত মেয়েটার থেকে পাওয়া ফোন নম্বরটা দেখে সে অবাক হয়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে তাদের বাড়িতে। 1992 সালের কেসটা আর এখন জিউন এবং মিনের হারিয়ে যাওয়া সব ঘটনা একসঙ্গে মিলাতে শুরু করে। অপরদিকে 1992 সালের টাইম লাইনে জিউনকে সে বেসমেন্টে আটকে রাখা হয়েছে। তার মা তার জন্য খাবার নিয়ে আসে আর জিজ্ঞেস করে তুমি কোথা থেকে এসেছো। জিউন তখন বলে আমি আমার মেয়েকে খুঁজতে খুঁজতে আলমারির কাছে যাই আর সেখান থেকে কিভাবে নিচে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারছি না। আমার মেয়ের বয়স 5 বছর বয়সী। এই কথা শোনার পর লিলি ঘাবড়ে যায়। তো সেখান থেকে সে পিস্তল নিয়ে উপরে চলে আসে। এসে নথিকে বলে এই মেয়ে পাগল, এ আমাদের ক্ষতি করতে চায়, ওকে আটকাতে হবে। এই শুনে নথি বেসমেন্টে এসে জিউনকে পাহারা দেয়। এদিকে জিউন এখনো বুঝতে পারতেছিল না সে যে টাইম ট্রাভেল করে ফেলেছে, তাই সে নথিকেও চিনতে পারতেছিল না। এরপর জিউন অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। সো নথি সেখানে চলে এসে মেশিনের লক খুলে দেয়। মেশিনের লক খোলার পরেই নথিকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে বেসমেন্টের দরজা আবার লক করা ছিল বাহির থেকে। এদিকে মিন আবার লিলির সাথে লুকোচুরি খেলতেছিল। জিউন তখন আবার দরজা খোলার চেষ্টা করে। সেই শব্দ শুনে মিন আবার দেখার চেষ্টা করে যে ভিতরে কে আছে। তখন ওই নথি এসে জিউনকে ধরে ফেলে। এদিকে মিনকে আবার লিলি এসে নিয়ে যায়। এরপর লিলি নথিকে অর্ডার করে এই মেয়েটাকে দূরে কোথাও নিয়ে মেরে ফেলো। তাই নথি জিউনের মুখে কাপড় বেঁধে নিয়ে যাচ্ছিল তাকে মারার জন্য। আমাদের জিউন আবার এত সহজে হার মানে না। জিউন পা দিয়ে গাড়ির হ্যান্ড ব্রেক চাপ দেয়, যার ফলে গাড়িটা কন্ট্রোল হারিয়ে উল্টে যায়। কোন রকমে জিউন সেখান থেকে বেরিয়ে আসে। সে রেডিওতে শুনতে পায় আজকে তার এটা হচ্ছে
1992। এই শুনে তার মাথা ঘুরে যায়, কারণ তার মতে সে হচ্ছে 2024 সালে। তো এরপর সে জঙ্গল দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওইদিকে মিন লুকোচুরি খেলতে খেলতে বাড়ির পাশের বড় গাছটার সামনে চলে আসে। জিওনও তখন সেই গাছের আড়ালে চলে আসে, কিন্তু মিন তাকে দেখতে পায় না। এদিকে নথি এসে জিওনের মাথায় আঘাত করে। এরপর নথি জিওনকে আবারও সেই ল্যাবে নিয়ে আসে। নথি লিলিকে বলে, আমি খুন করতে পারবো না, আপনি পিস্তলটা রেখে দিন। কিন্তু লিলি বলে, এই মেয়েটা আমাকে মারতে চায়, তোমার উচিত আমাকে রক্ষা করা। এই কথা শুনে নথি আর কিছু বলতে পারে না। এরপর লিলি উপরে চলে যায়। সে মিনকে বলে, আজ থেকে আমি তোমার মা, তোমাকে শহরের স্কুলে ভর্তি করব। ওইদিকে আবার জিওনের জ্ঞান ফিরে আসে। সে নথিকে বলে, আমি ভবিষ্যৎ থেকে, মানে 2024 সাল থেকে এসেছি, আমি জিওন। নথি বলে, আমাদের জিওন গত বছর তার বাবার সাথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। জিওন তখন বলে, তোমার ম্যাডাম মিন নামের একটি ছোট বাচ্চা এনেছে, সে আমার মেয়ে, আমাকে যেতে দাও। নথি বলে, যত ইচ্ছা চিৎকার করো, তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। এই বলে সে উপরে এসে দরজার সামনে বসে থাকে। তখন লিলিকে দেখে বলে, ওই মহিলাটা বলেছে সে মিনের মা, আপনি কি তাদেরকে কিডন্যাপ করেছেন? লিলি তখন বলে, মিন আমার মেয়ে, আর ওই মহিলাটা হচ্ছে একটা পাগল। এদিকে জিওন আবার মেশিনের ভেতর একটা পাথরের টুকরো খুঁজে পায়। সেটা দিয়ে ওই কাচের গ্লাসে মারতে শুরু করে। ফাটল ধরলে সহজে ধাক্কা দিয়ে গ্লাস ভেঙে ফেলে, এতে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। আর গ্লাস ভাঙার শব্দ পেয়ে নথি জিওনের দিকে বন্দুক ধরে। তবে জিওন ভয় না পেয়ে একটা কাচের টুকরো তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। এতে সে নিজে আশ্চর্য হয়ে যায়, এই কারণেই তার চোখটি ভবিষ্যতে অন্ধ ছিল। এরপর সে পিস্তলটা নিয়ে উপরে চলে আসে আর মিনকে দেখার জন্য রুমে চলে যায়। অন্ধকারে মিন তাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু লিলি এসে তাকে ধরে ফেলে। জিওন বলে, আমি হচ্ছে তোমার মেয়ে জিওন, আর ওই ছোট মেয়েটা হচ্ছে তোমার নাতনি। আমরা 2024 সাল থেকে টাইম ট্রাভেল করে এসেছি। এটি বলে জিওন তার মেয়েকে দেখার জন্য রুমে যেতে চায়, কিন্তু লিলি এখনো তার কথা বিশ্বাস করে না। সে এখনো তাকে পাগল মনে করে আর বলে, এই ছোট বাচ্চা মেয়েটা আমার। এটি বলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সো এখানে স্যাড মোমেন্ট চলে আসে। বিনা অপরাধে নিজের মায়ের হাতেই তার মৃত্যু হয়, আর সে মৃত্যুটাকে অ্যাকসেপ্টও করে নেয়। সো এর পরের ঘটনা সবাই আমরা জানি। অফিসার আরিয়া কি সেখানে আসে, কিন্তু জিওনের চেহারা দেখে বুঝতে পারে না এটা কে। সাথে একটা পিস্তল এবং একটা ফোন নাম্বার পায়, যেটা ভবিষ্যতে ফা তাকে দিয়েছিল। এরপর ঘটনা 2024 সালে চলে আসে। ফা এই সমস্ত ঘটনা একসাথে মিলাতে পারে এবং সে অঝরে কান্না করতে শুরু করে। একমাত্র সে ছাড়া আর কেউ এই রহস্যটা বুঝতে পারেনি। এর কয়েক মাস পর তার একটা ফুটফুটের সন্তান হয়। সে তার সন্তানকে একটি ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য অন্য শহরে চলে যাচ্ছে। বর্তমানে ইন্সপেক্টরের পজিশনটা টাইকে দেওয়া হয়েছে। টাই বলে, জিওনের কেসে অদ্ভুত রকমের একটা মিল পাওয়া গিয়েছে। তিনজনের ডিএনএ রিপোর্ট করা হয়েছে, মানে 30 বছর আগে সে পাগল মেয়ে, বর্তমান জিওন এবং মিনের ড্রেসে পাওয়া ডিএনএ, তিনজনের ডিএনএ রিপোর্ট হচ্ছে একই রকম। এটা শুনে ফা মোটে অবাক হয় না, কারণ সে সমস্ত কিছুই জানে। এরপর ফা টাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে 1992 সালের টাইমলাইনে দেখা যায় ডক্টর লিলিকে বলছে বাচ্চাটা তার অতীতের সমস্ত স্মৃতি ভুলে গেছে। এরপর লিলি ল্যাবের মেশিনগুলো ভেঙে ফেলে আর শহরের উদ্দেশ্যে রওনা হয় এবং মিনকে বলে, আমি হচ্ছে তোমার মা এবং তোমার নাম হচ্ছে জিওন। আর তাদেরকে বাড়ির সেই জানালা থেকে দেখছিল মৃত জিওন, আর সে এখনো তার মেয়েকে খুঁজে বেড়ায়। এরপর থেকে ছোট জিওন তার পালিত মা লিলির কাছে শহরে বড় হয়। সে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার চেহারা দেখে হতবাক হয়ে যায় লিলি। জিজ্ঞেস করে, কে তুমি? জিওন ঠিক একইভাবে উত্তর দেয়। সে বলে, আমি হচ্ছে তোমার মেয়ে জিওন। তো লিলি আবার এত বছর পর সেই রহস্য বুঝতে পারে এবং বলে, তুমি কখনো বাড়িতে যেও না। এইটাই হচ্ছে সেই পয়েন্ট যার কারণে এই সিরিজটির নাম রাখা হয় ডোন্ট কাম হোম। এরপর জিওন টিভি চ্যানেলের এক রিপোর্টার হিসেবে চাকরি পায়। ইন্টারভিউ নিতে গিয়ে তার দেখা হয় কর্নেল চোয়ের সাথে। তাদের একটি মেয়ে সন্তান হয় যার নাম রাখা হয় মিন। সো এখন হয়তো সবাই বুঝতে পেরে গেছো, আমাদের জিওন হচ্ছে মিন আর মিনি হচ্ছে আমাদের জিওন। আর এই টাইম লুপ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কোনো তৃতীয় ব্যক্তি এসে টাইম লুপকে বন্ধ করবে। তো কমেন্টে অবশ্যই জানাবে এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ, আমি জানি অবশ্যই ডার্ক সিরিজের মতো তো হবে না, তবে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে অবশ্যই আমি বলবো একবার ওয়াচের জন্য সিরিজটি খুব দারুণ ছিল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ এই ভিডিওগুলো এনজয় করতে পারো। টেক কেয়ার, বাই বাই।